আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা হাক্কানি পাল্প নিয়ে কথা বলবো। তবে এই কথা বলার পরে যদি সময় বাঁচে তাহলে আমরা বারাকা পতেঙ্গা পাওয়ার এবং বিএসআরএম লিমিটেড নিয়েও কথা বলবো। চলুন আমরা শুরুতেই হাক্কানি পালের ফান্ডামেন্টাল ডাটা দেখে আসি। ফান্ডামেন্টাল ডাটায় আমরা যদি দেখব আমাদের ইপিএস হিস্ট্রি খুবই বাজে অবস্থা, তাই না? কোয়ার্টারে মাঝখানে একবার ভালো ছিল। এভাবে যদি ইয়ারলি ইপিএসটা দেখেন 2016 সাল থেকে আস্তে আস্তে ইপিএস শুধু কমতেছে। এখানে 2020 সালে একবার পজিটিভ ধারায় গেছিল, আবার 21, 22, 23 সালে পজিটিভ ছিল, 24 সালেও পজিটিভ আছে 0.04। বাট 25 সালের ইপিএস কত থাকবে? এই যে 0.37 অথবা 0.4, তার মানে একটা পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি আমরা যদি দেখি ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো হয়েছে, সেকেন্ড কোয়ার্টার মাইনাস মানে একটু কমছে, থার্ড কোয়ার্টারও অনেক ভালো হয়েছে। তার মানে আমরা বোঝা যায় এই কোম্পানিটির কি বলে যে তার খারাপ দিনগুলি প্রায় শেষ করে ফেলছে। আরও এদিকে যদি আমরা দেখেন এই যে তার খারাপ ট্রেন্ডটা যেটা গেছে 16 সাল থেকে গ্র্যাজুয়ালি সে খারাপ গেছে 22 সাল পর্যন্ত। তাহলে 23-24 ভালো করছে, 2% করে ডিভিডেন্ড দিচ্ছে। তো আশা করা যায় 2025 সালেও ডিভিডেন্ড ভালো দিবে, তার হয়তো ডাবল দিব। কারণ 2024 সালে তার ইপিএস ছিল 0.04, সেই জায়গায় 2% দিচ্ছে। আর 2025 সালে ইপিএস হবে প্রায় 0.4, তার মানে 10 টাইমস বেশি হবে। তো সেই হিসাবে আমরা এই শেয়ারটার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সাজাতে পারি। পাশাপাশি যদি আমরা দেখি বি ক্যাটাগরির মানে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে বি ক্যাটাগরির একটা শেয়ার, তার পেড আপ মাত্র 19 কোটি টাকা, একটা মানে 30 লাখ টাকার নিচে হলে আমরা এটাকে মোটামুটি লো পেড ধরি, ঠিক আছে? তার লোন আছে, আবার রিজার্ভও আছে, লোন একটু বেশি আছে, এইটাই তার একটা নেগেটিভ সাইড। 54-55 কোটি টাকার তার লং টার্ম লোন আছে। আর অন্যান্য ব্যাপারগুলি সব গুছিয়ে আনতেছে। আমি এটার একটা পজিটিভ দিক আমি দেখছি। চলেন আমরা এর প্রতিফলন চার্টে কি আসছে আমরা দেখি। এই একটা আমাদের উইকলি চার্ট এখানে আছে। আমরা উইকলি চার্টটা যদি দেখেন এত ঝড় তুফান যাওয়ার পরেও শেয়ারটা একবারে ডাউন ট্রেন্ড যে কন্টিনিউ করবে ওই রকম করে নেয়। মানে অনেক শেয়ার আমরা দেখছি এরকম র্যাপিডলি আমরা দেখছি অনেক শেয়ার পুরে একবারে তলানিতে চলে আসছে এরকম, তাই না? কিন্তু এই শেয়ারটাতে কি দেখতেছি আমরা? ওই রকম কিছু না, একটু আপস অ্যান্ড ডাউন করে শেয়ারটা কিন্তু একটা রেঞ্জের ভিতরে আছে। তার মানে যে তার ম্যানেজমেন্ট বলেন, তার ভিতরে পার্টি বলেন, যেটাই বলেন, তারা অনেক স্ট্রং, শেয়ারটাকে নিচে চলে যেতে দেয় না। দেখেন এইখান থেকে সে কত টাকা নামছিল? 35 টাকা 50 পয়সা পর্যন্ত নামছিল, নেমে কিন্তু আবার অল্প কয়েকটা মাসের মধ্যেই শেয়ারটা কিন্তু আবার একটা ভালো গেম দিয়ে দিচ্ছে। এখন আবার সে নিচে আসছে, সে একটা ভালো একটা জায়গায় আসছে। আমরা ডে চার্টে আমরা আসলে আমরা দেখব কি, আমি দুইটা তার জোন ড্র করে রাখছি, যেটা হলো প্রফিট টেকিং জোন হিসেবে 65 টাকা হতে পারে যদি আমাদের অ্যানালাইসিসে বলে যে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। তাহলে আমাদের প্রথম প্রফিট টেকিং জোন হতে পারে 65 টাকা, দ্বিতীয় প্রফিট টেকিং জোন হইতে পারে 72 থেকে 75 টাকা। তারপরেরটা পরের হিসাব। আপাতত আমরা এই দুটা প্রফিট টেকিং জোন বা সাপ্লাই জোন মাথায় রেখে আমরা ট্রেড প্ল্যান করব, আদৌ কি আমরা এন্ট্রি নিতে পারি কিনা। চলুন সেই বিশ্লেষণে আমরা যাই। চার্টে আমরা দুইটা ট্রেন্ড লাইন ড্র করলাম, একটা ট্রেন্ড লাইন, এই একটা ট্রেন্ড লাইন। তাহলে দুটা ট্রেন্ড লাইনে দেখলাম যে শেয়ারটা একটা আপ ট্রেন্ডের শেয়ারটা আপ ট্রেন্ডই কন্টিনিউ করতেছে। হ্যাঁ,
এইখানে এই সুইংটা নিচে সে চলে আসছে, বাট এখন এই যে একটা জোন ড্র করলাম, আমি সবসময় আপনাদের বক্স এঁকে এঁকে আপনাদেরকে অ্যানালাইসিস শিখাই। যারা আমার এই ব্যাপারগুলি বুঝতে পারেন তারা আশা করি মার্কেট থেকে অন্যদের থেকে আপনি আগায় থাকবেন এবং মার্কেট থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কি হলো, এই জোনটা যদি সে ব্রেক আউট করতে পারে তাহলে এই জোনে কিছু প্রফিট হবে, ফাইনাল প্রফিট টেকিং হবে এই জোনটা, মানে 72 থেকে 75। তাহলে আমাদের টার্গেট, ফাইনাল টার্গেট যদি এই জোনটা থেকে বেরিয়ে যেতে পারে, ব্রেকআউট দিতে পারে, তাহলে অবশ্যই আমরা মোটামুটি, অবশ্যই বলাটা ঠিক না, কারণ শেয়ার বাজার হলো অনিশ্চয়তার বাজার, এখানে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, 100% বলে কোনো কথা নাই, সব হলো সম্ভাবনার কথা বলে। তাই সম্ভাবনা থাকবে 72 থেকে 75 এই জায়গায় একটা সেল দেওয়ার, শেয়ারটা আরও লং টার্মে শেয়ারটা আরও অনেক বেশি হতে পারে, আপনাকে ডাবল রিটার্ন দেওয়ারও এই ক্ষমতা রাখে বা রাখবে, যেভাবে তার গ্রোথ হইতেছে সেই হিসাবে বলা যায় শেয়ারটা সামনে ফিউচারে অনেক ভালো করার সম্ভাবনা তৈরি করতেছে। এখন শুরুতেই যদি আমরা আসি MA20টা আমরা দেখি, দেখেন MA20 হিসেবে কিন্তু শেয়ারটা আমাদের MA20-র উপরে আছে, কিন্তু MA20-র উপরে থাকলেও শেয়ারটা কিন্তু একটু ঝামেলা আছে। দেখেন রিজেকশন ক্যান্ডেল পায়, এই যে রিজেকশন ক্যান্ডেল পায়, সাথে ভলিউমটাকে যদি আমরা প্লট করে আমরা জানি যে শেয়ারের ভলিউমটা হইল শেয়ারের প্রাণ। তাহলে এই যে প্রাণ ভ্রমরা, এই প্রাণ ভ্রমরাতে দেখেন একটা হাই ভলিউম পাইছে, পাওয়ার পরে আজকে একটা লাল ক্যান্ডেল দেওয়ার একটা যৌক্তিকতা ছিল। এটা যদি আমরা রেজিস্ট্যান্সও ধরি তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলে এটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি, ধরলে সে কিন্তু আজকেও মোটামুটি ভলিউম দিয়ে এই ক্যান্ডেলটাকে যদি আমরা একটা মাদার ক্যান্ডেল হিসাবে ধরি 100 টাকা 20 পয়সা, তাহলে আজকে 100 টাকা 30 পয়সা উঠে সে কিন্তু নিচে পড়ে গেছে। তাহলে সেই হিসাবে এতটা মজবুত বলা যাবে না, তবে গতকাল আজকের ভলিউম পাশাপাশি RSI, এই দেখেন RSI উঠে যাচ্ছে, কিভাবে এভাবে উঠে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি আপনার যদি এটা দেখি, এটা আমাদের হলো অনব্যালেন্স ভলিউম না, এটা তো অনব্যালেন্স ভলিউম না, এটা মেবি কি আছে, এটা মানি ফ্লো ইন্ডেক্স। তো মানি ফ্লো ইন্ডেক্স এটাও আপনারা হয়তো এটা ইউজ করেন না, মানি ফ্লো ইন্ডেক্সটাও এগুলো চলে বাড়তেছে, এটা একটা পজিটিভ সাইন। তারপরে কি আছে আমাদের, এই যে একটা ম্যাকডিটা কি প্রতিদিন ম্যাকডি হিস্টোগ্রাম বাড়তেছে, পাশাপাশি আমাদের 0 লাইন ক্রস করতেছে আমাদের MACD লাইন, মানে ম্যাকডি লাইন 0 লাইনকে ক্রস করে যাচ্ছে, আর সিগন্যাল লাইনকে তো অনেক আগে সে ক্রস ওভার দিছে। তার মানে এইগুলির দিক বিবেচনায় শেয়ারটা কিন্তু খুব দারুণ একটা জায়গায় আছে। আমরা অনব্যালেন্স ভলিউম যারা ইউজ করি তারা এই অনব্যালেন্স ভলিউমের এই ফিগারগুলি দেখলে, এই চার্টটা দেখলে ডেফিনেটলি বলবেন যে না, শেয়ারটা একটা ভালো জায়গায় আছে, ভালো জায়গায় যাওয়ার জন্য রেডি আছে। তাই আমরা এটার ফিউচার প্ল্যান করে এন্ট্রি এক্সিট আমরা নিতেই পারি। তাহলে চলুন আমরা একটা ড্র করে ফেলি যে কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট নেব। আরও কিছু ভ্যালিডেশন যদি আমরা করতে চাই আমরা করতে পারি, তো দরকার নেই, টাইম ক্ষেপণ করে দরকার নেই। আর আপনারা যদি এরকম বিস্তারিত অ্যানালাইসিস চান, আপনারা বলেন যে হ্যাঁ বিস্তারিত অ্যানালাইসিস দিবেন, আমার ভিডিও থেকে আপনারা বিস্তারিত অ্যানালাইসিস জানতে চান বা শিখতে চান, তাহলে আমি নেক্সট টাইম থেকে অবশ্যই আরও ডিটেল আপনাদের সাথে কথা বলবো। যে আমার ধারণা শেয়ারটা আগামীকালকে এই পর্যন্ত উঠে বা আরও একটু উপরে উঠে একটা রিজেকশন পাবে। তাহলে আমরা কি করব, আমরা এন্ট্রি নেব, অবশ্যই এন্ট্রি নেব, তবে আমরা সকালবেলা এন্ট্রি নেব না। সকালবেলা এন্ট্রি না নিয়ে আমরা এন্ট্রি নেব বিকেলে 2টার পরে। 2টার পরে যদি আমরা দেখি একটা ক্যান্ডেল, এইরকম একটা ক্যান্ডেল ফর্ম করে, ক্যান্ডেলটা আপনার লালও হতে পারে, আমাদের
ব্লু হতে পারে, ডাজেন্ট ম্যাটার। যদি এইরকম একটা ক্যান্ডেল ফর্ম করে এই অ্যাকুমুলেশন ফেজের নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। আর যদি শেয়ারটা এইরকম একটা বুলিশ ক্যান্ডেল দেয় বা সাথে আমার এইরকমও থাকে, তাহলে অবশ্যই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব। ঠিক আছে, কন্ডিশন এটা, আমরা 2টার আগে এই শেয়ারে কখনো এন্ট্রি নেব না। 2টার পরে যদি এইরকম একটা মারুবুচি ক্যান্ডেল পাই তাহলে এন্ট্রি নেব। আর যদি ক্যান্ডেলটা এইরকম ওঠার পরে এরকম এসে ক্লোজিং দেয়, তাহলে আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। কারণ আমি যেটুক দেখি এটুক শেয়ারটা এখানে যাবে বা এটুকু যাবে, গিয়ে আবার সে এটুকু আসবে, এই লেভেলের এদিকে আসবে, এসে তারপরে ফাইনালি সে ব্রেকআউট দেবে। তাহলে আমাদের এই সতর্কতা, আশা করি বুঝতে পারছেন। তারপরে হলো যদি এন্ট্রি আমরা নিতে পারি, তাহলে আমরা স্টপ লস কোথায় ধরবো? স্টপ লসটা অবশ্যই আমরা এই ক্যান্ডেলের নিচে, আমরা এই যে লাল ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলের নিচে আমরা 59 টাকা, হ্যাঁ, আমরা এই 59 টাকাকে স্টপ লস হিসাবে আমরা কাউন্ট করব। কাউন্ট করে আমরা এন্ট্রি নেব। তার মানে স্টপ লসটা একটু লম্বা হচ্ছে, বাট যেহেতু ফিউচার এটার ব্রাইট দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা স্টপ লসটাকে একটু নিচেই ধরলাম, ধরে আমরা ট্রেড নেব। ওকে, চলেন আমরা একটু বিপিপিএল বারাকা পতেঙ্গা পাওয়ার একটু দেখে আসি। কারণ বারাকা পতেঙ্গা পাওয়ারকে আমি আপনাদের সাথে কয়েকবার অ্যানালাইসিস শেয়ার করছি যে এটা একটা ডিস্ট্রিবিউশন ফেজ বা সাপ্লাই জোন হিসাবে আমি ট্রিট করছি। করার পরে দেখা গেল শেয়ারটা কি করছে, এইটুক মনে হয় ছিল এরকম। ঠিক আছে, তার মানে এই শেয়ারটা কিন্তু উঠে যাচ্ছে আবার। আজকে যে ক্যান্ডেলটা, এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেল আবার বলে যে শেয়ারটা নিচেও আসতে পারে, আবার উপরে আসে। এই ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল, মানে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল, বাট এটা যেহেতু একটা ডিস্ট্রিবিউশন জোন বা রিঅ্যাকুমুলেশন জোনও আমরা কাউন্ট করতে পারি, সেই হিসাবে এটাকে নেগেটিভ ক্যান্ডেল পুরোপুরিভাবে বলা যায় না। কেন বলা যায় না? আরও কিছু ভ্যালিডেশন আছে। সেই শেয়ার দেখেন MA20-র উপরেই সে আজকে ক্লোজিং দিচ্ছে। এদিক দিয়ে আমাদের RSI কি করছে, RSI মোটামুটি কারেকশন করে আবার সে উঠে যাচ্ছে। আমার হিসাবে এই RSIটা এই 40 পর্যন্ত আসার পরে শেয়ারটা উঠার কথা ছিল, মানে আমার অ্যানালাইসিস মতে। আর ততদিনে আমাদের প্রাইসটা চলে আসার কথা ছিল এই 12 টাকা 12.5 টাকা এই লেভেলে। তাহলে আমাদের জন্য একটা শক্তিশালী একটা এন্ট্রি হইতো। বাট এখন যদি আমরা এন্ট্রি নেই, আমাদের এন্ট্রিটা কিন্তু নরভরে এন্ট্রি হবে। এখন যদি আপনারা চান যে এই নরভরে এন্ট্রি আপনারা নেবেন, ছোট প্রফিট নেবেন, মনে করেন এখানে এন্ট্রি নিলেন, এইখানে যাওয়ার পরে আপনারা সেল করে দেবেন। এইখানে এন্ট্রি নিলেন মানে 15 টাকা 50-60 পয়সা আপনারা এন্ট্রি নিলেন। ঠিক আছে, নেওয়ার পরে আমাদের 17 টাকার আশেপাশে গেলে আপনি সেল করে দিবেন। 2 টাকা প্রফিট, মানে প্রায় 10%-এর মতো প্রফিট, 10% আর বেশি, 15%-এর মতো। আর স্টপ লস কোথায় নেবেন? তখন স্টপ লস আপনাদের 14 টাকা 50 পয়সা আপনাদের স্টপ লস ধরে এন্ট্রি নিতে হবে। ধরেন এই সুইংটাকে আমরা স্টপ লস হিসাবে কাউন্ট করলেন, তার মানে 14 টাকা 50 পয়সা। আর আপনারা এন্ট্রি নেবেন কোথায়? আগামীকালকে যতটুকু সম্ভব। তবে যতটুকু সম্ভব বলতে অবশ্যই আগামীকালকে এই শেয়ারটা এই 15 টাকা 50-এর উপরে অবশ্যই ক্লোজিং লাগবে। তবে সবচেয়ে ভালো হয়, মোটামুটি শিওর হওয়া যায়, যদি 16 টাকার উপরে ক্লোজিং রাখতে পারে, তাহলে মোটামুটি শিওর হওয়া যায় যেটা 17 টাকা পর্যন্ত যাবে। আর এখান থেকে যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে তো আমরা যে টার্গেটগুলি আমরা দিয়ে রাখছিলাম, সেই টার্গেটগুলি আমরা অ্যাচিভ করব। ঠিক আছে, তাহলে আমরা এই শেয়ারটাতে 31-33 টাকা পর্যন্ত পেতে পারি। বাট এই যে কন্ডিশনগুলি, এই কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই কারণে পুরো 33 টাকা পাওয়ার জন্য শেয়ারটাকে অবশ্যই 12 টাকায় আসা উচিত ছিল। তাহলে 3/36, মানে প্রায় 300% প্রফিটের একটা সম্ভাবনা তৈরি করবে যদি শেয়ারটা এই কারেকশন করে যায়। ঠিক আছে, আমরা দুটা শেয়ার নিয়ে কথা বলছি, আরেকটা শেয়ার নিয়ে কথা বলার কথা ছিল,
সেটা হলো বিএসআরএম লিমিটেড, বিএসআরএম লিমিটেড। ঠিক আছে, যেহেতু অনেক সময় হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, বিএসআরএম লিমিটেড নিয়ে আমি এখন কথা বললাম না। তবে আপনারা যদি বিএসআরএম লিমিটেডের একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি এটার একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারি লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান হিসাবে। তবে যদি কমেন্ট একটু অধিক কমেন্ট পড়ে তাহলে, আর যদি আপনাদের লেস ইন্টারেস্ট থাকে তাহলে তো আর আমার কষ্ট করে লাভ নেই। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।